আবার ধর্ষণ, আবার খুন, পরপর আরজি করের ধর্ষণ, হত্যাকাণ্ড, তার রেশ, লড়াই, আন্দোলন চলছে। সেই আবহে দুটি ধর্ষণ এবং হত্যার ঘটনা আমাদের সামনে এসেছে, মিডিয়া আমাদের সামনে তুলে ধরেছে। একটি কুলতলির ঘটনা। 11 বছরের একটি কিশোরী বালিকা, নাবালিকা, সে সন্ধেবেলা টিউশন থেকে ফিরছিল। সেই সময় অভিযুক্ত যুবক, তার নামও বলে দেওয়া হয়েছে, ইসলাম ধর্মাবলম্বী নাম, এখন ধর্ষকদের নাম অভিযোগ প্রমাণ হওয়ার আগেই সামনে চলে আসে। প্রথম দিকে তেমন অতটা ছিল না, এইটা চলে আসছে। যাই হোক, সেই অভিযুক্ত তাকে সেই সময় তার সঙ্গে দেখা হয়ে যায় মেয়েটির সাথে। সে তখন তাকে নির্জন একটি ধান খেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে হত্যা করে। প্রথম অভিযোগটা এই রকম ছিল। তো অভিযুক্তকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সে বলছে যে না, আমি ধর্ষণ করিনি, চেষ্টা করেছিলাম, বাধা দিয়েছিল, তাই শ্বাসরোধ করে হত্যা করেছে। এবং এরকমও জানা যাচ্ছে মিডিয়াতে যে যুবকটি যে কাণ্ডটি ঘটিয়েছে, সে এই মেয়েটির পেছনে বেশ কিছুদিন ধরেই লেগেছিল, অর্থাৎ পরিচিত অপরিচিত কাউকে তুলে নিয়ে এসে যায়নি। কিন্তু সে বলছে যে আমি ধর্ষণ করিনি, খুন করেছি, হত্যা করেছি। এবং তার মধ্যে কোনো অনুতাপ দেখা যায়নি, খবরে তাই বলছে, অনুশোচনা দেখা যায়নি, সে নির্লিপ্তই। এবং তাকে হত্যা করার পরে সেই রাতে সে খেয়েছে এবং ঘুমিয়েছে। তো এখানে একটাই প্রশ্ন, যে যখন সন্ধে থেকে টিউশন থেকে ফেরার পথে যখন নাবালিকাকে সে ধান খেতে নিয়ে গেল নির্জনে, তখন নাবালিকা কি স্বেচ্ছায় গিয়েছিল? যাওয়ার তো কথা নয় সন্ধেবেলা। সেক্ষেত্রে তার চেঁচানো উচিত ছিল, বা সে কি বাক্যহারা হয়ে গিয়েছিল? এই অনেকগুলো প্রশ্ন। কারণ তাকে যেখান থেকে তুলে সে যখন ফিরছিল, তখন তো রাস্তাঘাটে লোক থাকারই কথা, 7:30 বা 7টা এরকম সময়। তো নইলে তাকে জনশূন্য জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়লো কেন? তাহলে বোঝা যাচ্ছে যে মেয়েটি তার পরিচিত এবং সে সরল বিশ্বাসে তার সঙ্গে গিয়েছিল। সে চেঁচায়নি, আওয়াজ তোলেনি, শোরগোল করেনি। সেক্ষেত্রে এই অভিযুক্ত ধরা পড়ে যেত। এটা খবরের যেটা প্রকাশ, সেখান থেকে আমার প্রশ্ন বা বিশ্লেষণ। পাশাপাশি আমি বারবার বলি যে ধর্ষক সবসময় যে প্রকৃত ধর্ষকই ধরা পড়ে এমন নয়। এই ধনঞ্জয়ের ক্ষেত্রে আমরা পরে প্রমাণ পেয়েছি, রিসার্চ গবেষণায় নিয়ে আমি লিখেছি, ধনঞ্জয়ের হেতাল পারেকের যে ধর্ষক এবং হত্যাকারী, তাকে আমরা পেলামই না। আর কোনো সম্ভাবনা আছে কেস কি রিওপেন হবে? হবে না, ওটা বাম আমলের ঘটনা, তাই তো? তাহলে প্রথমেই যদি আপনারা ধরেই নেন, যে আমি অন্তত ধরি না যে এই যে যার নাম বলা হচ্ছে সেই অভিযুক্ত, সেই ধর্ষক, অভিযুক্ত আমরা বলতেই পারি, এবং সে স্বীকার করছে, সেটা মিডিয়া বলছে, বেশ ভালো কথা। কিন্তু আমাদের দেশে তথা সমগ্র বিশ্বে আমাদের দেশে বেশি করে ঘটে এগুলো। সুপারি দিয়ে হত্যা করা যায় যখন মানুষকে, সুপারি দিয়ে ধর্ষণও করা যায়, খুনও করা যায়, সব কিছু করা যায়, আমি এটা বিশ্বাস করি। এরকম অনেক পর্যবেক্ষণ আপনারা যদি বিশ্লেষণ করেন দেখতে পাবেন, ভাবতে পারেন। আমি বলছি না যে ধর্ষক
সে খুব ভালো ভদ্রলোক, তাকে সুপারি দিলেই সে রাজি হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। বিকৃতি, রিপু এগুলো থাকে আমাদের মধ্যে এবং এগুলোকে কাজে লাগানো হয়। কখনো আমরা নিজেরাই নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলি, আমাদের ভেতরের যে জানোয়ারটা আছে সেটা জেগে ওঠে। তো জানোয়ারও বলবো না, জানোয়ারও অনেক ভালো আর কি, যাই হোক। আবার কেউ কেউ এটাকে খুঁজে নিয়ে, এরকম লোকজনকে খুঁজে নিয়ে তাদেরকে মদত দিয়ে, তাদেরকে শেল্টার দিয়ে, তাদেরকে দিয়ে কাজটা করায়, তারপরে অন্য লোকের উপরে দোষ চাপায়, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে হয়। এই যেমন ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়, এরকমও ঘটে। আমি বলছি না এক্ষেত্রে ঘটেছে, মানে ঘটতে পারে। সেটা খোঁজার দায়িত্ব, বের করার দায়িত্ব পুলিশের, তদন্তকারী সংস্থার, কিন্তু ঘটে এরকম। এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম, মনে করাতে চাইলাম। আরেকটি ঘটনা কি ঘটেছে, এটা পটাশপুরের ঘটনা। সেখানে কি ঘটেছে, মিডিয়া যা বলছে, এক গৃহবধূকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, তারপর তার মুখে কীটনাশক দিয়ে তাকে হত্যার চেষ্টা হয় এবং তাকে নাকি ওই অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে সে মারা যায়। মহিলাটির স্বামী বাইরে কর্মরত, সেখানে থাকেন না। সেই সময় নাকি কেউ তাকে তুলে নিয়ে গিয়েছিল। অবশ্যই তুলে নিয়ে যাওয়ার সময় যখন মহিলা চেঁচামেচি করেননি, আর্তনাদ করেননি সেই সময়, তার মানে ধরে নিতে হবে এক্ষেত্রেও সেই ধর্ষক পরিচিত ছিল তার। এবং একা একা একজন ধর্ষক একটা নারীকে তার ইচ্ছের বিরুদ্ধে বাড়ি থেকে তুলে নিয়ে গেল অজ্ঞান না করে, সেটাও মানে এবং বহন করে, সেটা তো অসম্ভব। তাহলে লোকজন অজ্ঞান করে নিয়ে গেলে তাকে তো বহন করে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে লোকের চোখে পড়ে যাওয়ার কথা। আর যদি সজ্ঞানে যায় তার মানে চেঁচামেচি করছে না, মানে পরিচিত, এটা ধরে নিতে পারি আমরা। আর বুঝতেই পারেন যে এই ধর্ষণ ব্যাপারগুলো কিন্তু পরিচিতদের মধ্যেই ঘটে। মানে দুম করে একটা অপরিচিত, চেনে না একটা অপরিচিতা নারীকে, দুম করে একটা অপরিচিত বিকৃতকামা যুবক, কিছুই তাকে চেনে না, হঠাৎ করে তার ওপর ঝাঁপিয়ে পড়লো, এমনটা কিন্তু ঘটে না, সচরাচর ঘটে না। স্টাডি করলেই বুঝতে পারবেন। আর এই যে ধর্ষণগুলো, হত্যাগুলো হয়, এই হত্যাগুলোর মূল কারণ যেটা, অনেক সময় বাধা দেয়। এই বাধা দেওয়া থেকে ধর্ষকের বিকার আরও বেড়ে যায়, জেদ বেড়ে যায়, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পাল্টা একটা যাকে বলে ওই যে খুব বার বেড়েছে না, এই যে একটা ব্যাপার, মানে আমার ইচ্ছেকে বাধা দিচ্ছিস তুই, তো এই যে জায়গাটা, সেটা আরও মারাত্মক হয়ে পড়ে। এবং সে যে হত্যা করে সবসময়, সেই সময় যে সে প্ল্যানফুলি হত্যা করছে সবসময় নাও হতে পারে, একটা ইনস্টিংক্ট, একটা রিপু, একটা বিকার, সে এই কাজটি করে বসে। পরবর্তীকালে বেশিরভাগেরই অনুশোচনা হয় অবশ্যই। অনেক সময় ধর্ষকও দেখা গেছে তারাও পাগল হয়ে গেছে বা আত্মহত্যা করেছে, এরকম ঘটনাও ঘটে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে চরম বিকৃতি, পারভার্সন, সেক্ষেত্রে তাদের অনুশোচনায় থাকে না। যেমন এই ক্ষেত্রে এই খবরে আমরা জানতে পাচ্ছি যে এই অভিযুক্তের কোনো অনুশোচনা নেই, মানে কুলতলির ঘটনার ক্ষেত্রে আমরা জানতে পাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনা, দুটো ঘটনা ঘটলো এবং এই ঘটনার পরে আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কুলতলিতে বাম এবং বিজেপি একসাথে একত্রে প্রতিবাদ করেছে। পুলিশ নাকি অভিযুক্ত যে কিশোরীটির বাবা মা বলেছে যে পুলিশকে জানানো হলেও নাকি প্রথমে পদক্ষেপ নেয়নি, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ বলছে আমরা নিয়েছি, আমরা কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। এসব চাপানো তো চলছে, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর হয়েছে, গাড়ি ফাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বাম বিজেপি একসাথে সেখানে চরম প্রতিবাদ সংগঠিত করেছে। বেশ, প্রতিবাদ তো অবশ্যই হওয়া উচিত। তো এই ভাঙচুর, গাড়ি ভাঙচুর, রাজনৈতিক চাপান ওপর এবং দল পরিবর্তন, শাসক দল পরিবর্তন করলেই সব ভালো হয়ে যাবে। আবার পাশাপাশি উৎসব বন্ধ করার ব্যাপারটা আরও জোরদার হচ্ছে।
পুজো বন্ধ থাক, উৎসব বন্ধ থাক, এত অন্যায় অবিচার, এর মাঝখানে কী করে উৎসব চলে, কী করে পুজো হয়, এটা অমানবিক, এইরকম ব্যাপারও আমরা শুনতে পাচ্ছি। তো এটা বলাই বাহুল্য, এই উৎসব বা পুজো বন্ধ করার পেছনে মানে যারা করছেন তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষই বর্তমান শাসক দলের দ্বারা মানে তারা কেউ ডিএ পাননি, বা এই যে ডিএ বনাম, একটা আগে ভিডিও করেছি, মহার্ঘ ভাতা বনাম ভাতা, মানে ওই লক্ষ্মী ভাণ্ডারের একটা কোন্দল। এখন লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হচ্ছেন মাননীয়া, আর এই জায়গা থেকে তিনি মানে একটা শিক্ষক শ্রেণীর, সরকারি কর্মচারী শ্রেণীর তাদের একটা শত্রু হয়ে গেছেন, বুঝতেই পারছেন, সেটা আমি বহুবার বলেছি। তো এরকম একটা বিভাজন তৈরি হয়েছে, এবং এই শাসক দলের অনেক কাহিনী কীর্তি আছে, আমি আসছি এক এক করে। তো এই একটা চরম যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো এখন একটাই প্রশ্ন যে এই যে আবার আরজি করের যে নির্যাতিতা, তার মূর্তি টূর্তি তৈরি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে, পুজো বন্ধ থেকে শুরু করে বিভিন্ন রকমের, জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন 6 জন, তো এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন যে এসব করে এবং পাশাপাশি কি হচ্ছে, রাজনৈতিক পালাবদলের ডাক, যে এই সরকার, এই রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে মারাত্মকভাবে দুর্নীতি বাড়ছে, এবং এই যে নারীদের নিরাপত্তা নেই, নারীদের ভয়ঙ্কর অবস্থা, পথে ঘাটে নারী বেরোতে পারবে না, অতএব সরকার বদল করলেই, মানে ব্যাপারটা এরকমই, করলেই সব ঠিক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। এইরকম একটা আহ্বানও আমরা বারবার দেখতে পাচ্ছি, এবং বাম বিজেপি যে প্রতিবাদ সেখানে করেছে এবং সেখানে যেসব মানুষ সামিল হয়েছে তাদেরও একই রকম দাবি আমরা জানতে পাচ্ছি। একটা চাপানুপোত তৈরি হচ্ছে, শাসক দলের মুখপাত্র একরকম বলছেন, আবার বিরোধী দল একরকম বলছে। তো এই রকম একটা পরিস্থিতি। তাহলে এই যে ধর্ষণ, হত্যা, এটাকে বন্ধ করার সত্যিই কোনো শুভেচ্ছা বা সদিচ্ছা আমাদের আছে? চলছেই তো, দেখতেই তো পাচ্ছি, একটির পর একটি চলছে। তবে এই ধর্ষণকে কেন্দ্র করে, ধর্ষণ হত্যাকে কেন্দ্র করে মানুষের মানসিকতা সামাজিক ব্যাধি হিসেবে এটাকে দেখা, এটাকে মিনিমাইজ করা, পুরোপুরি বন্ধ করা না গেলেও মিনিমাইজ করার কোনো উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখিনি, যার জন্য নীতি শিক্ষা অত্যন্ত জরুরি, মনোসমীক্ষণ অত্যন্ত জরুরি, যেগুলো আমরা দেখিনি। তবে আমরা কি দেখেছি এবং সাফল্যের সঙ্গেও সেটা ওরা কার্যকরী করতে পেরেছে অনেক ক্ষেত্রে, কি দেখেছি, এই ধর্ষণকে রাজনৈতিকভাবে দলবদল, পালাবদল বা সরকার বদলের কাজে লাগানোর একটা মানসিকতা আমাদের নেতাদেরও আছে, জনগণেরও একটা বড় অংশের আছে। কারণ আমাদের জনগণও ওই দলের বাইরে কিছু বোঝে না, কেউ টিএমসি, কেউ সিপিএম, কেউ গেরুয়া, তো সবাই এই রকমভাবে বিভক্ত হয়ে আছে। দেখুন, আসুন আমরা একটু অতীতে যাই, দেখবেন কীরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ধর্ষণ সব শাসকের আমলেই ঘটেছে, এক্ষেত্রেও ঘটছে, আরও ঘটবে, আগামীতে আরও বাড়বে। যেভাবে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মানবিক মূল্যবোধকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই নতুন বিশ্ব ব্যবস্থা, যেভাবে অ্যাডিকশন বাড়ছে, মোবাইল অ্যাডিকশন থেকে শুরু করে রিল অ্যাডিকশন, হ্যাঁ, এই সমস্ত কিছু আগামীতে এই নীতিবোধের উপরে কুঠারাঘাত করবে, ইতিমধ্যেই করে ফেলেছে। আসুন আমরা দেখে নিই, রাজনৈতিক চাপানোতরের ব্যাপারটা খুব ভালো হয় এই ধর্ষণকে সামনে রেখে। সমাজ সংস্কার, সমাজকে আলো দেখানো, এই উদ্যোগ কারোর মধ্যে দেখা যায় না, রাজনৈতিক দলের মধ্যে তো আমি দেখতেই পাই না। কীরকম, আসুন 1990 সাল 30শে মে গোসাবা এলাকায় ভ্যাকসিনেশন বা টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করার পরে 4 জন মানুষ জিপে করে ফিরছিলেন। 3 জন নারী ছিলেন, অনিতা দেওয়ান, রেণু ঘোষ, উমা ঘোষ। এরা সবাই স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসক। হ্যাঁ, ওই আরজি করের চিকিৎসক, মানে হত্যার ক্ষেত্রে যারা আন্দোলন করছে, লড়াই করছে,
তাদের যে মুখগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের সরকার, তাদের দল তখন ক্ষমতায়, বামফ্রন্ট, সিপিএম। তো এইবার ওই গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার অবনী নাইয়া। বানতলার কাছে যখন 6:30 মতো বাজে, 4-5 জন যুবক, তাদেরকে তথ্য বলছে তারা তৎকালীন শাসক শ্রেণীর সঙ্গে যুক্ত ছিল, 4-5 জন যুবক, তারা গাড়িটিকে আটকায় এবং ড্রাইভার ভয় পেয়ে চেষ্টা করে এড়িয়ে যাওয়ার জন্য গাড়িটিকে ওদেরকে পাশ কাটিয়ে যদি চলে যাওয়া যায়, পারেন না। আনফর্চুনেটলি গাড়িটি উল্টে যায়, জিপটি উল্টে যায়। তারপর কি হয়, তারপর এই 3 জন নারী আধিকারিক, স্বাস্থ্যকর আধিকারিক পদস্থ, একজন ইউনিসেফের সঙ্গে যুক্ত ছিলেন, দিল্লি থেকে, দিল্লির অফিসের সঙ্গে যুক্ত ছিলেন। তো সেক্ষেত্রে তাদেরকে টেনে হিচড়ে ধান খেতে নিয়ে যাওয়া হয়। ড্রাইভার অবনী নাইয়া বাধা দেয়, তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়। তার শরীরে 43খানা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার পুরুষাঙ্গ থেতলে দেওয়া হয়। কি নৃশংস ভাবতে পারেন? সেই ড্রাইভার অবনী নাইয়া মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে পারেননি, শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যু হয় 4 জুন 1990 সাল, 4 দিন পরে। আর বাকিদের কি হয়? 3 জনকে ধান খেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় নির্মমভাবে। আরও যুবক জুটে যায়, 4-5 জন ইনিশিয়ালি ছিল, পরে আরও 10-12 জন জুটে যায়, সবই ওই শাসক দলের। হ্যাঁ, কি আছেন, কোথায় আছেন জানেন না? লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। সবাই জানে সেই সময় অনেক পুরনো ঘটনা, পাবলিক মেমোরি ইজ শর্ট। তারপরে কি হয়, অনিতা দেওয়ান বাধা দেন এবং তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়, ধর্ষণ তো করাই হয়, সব কিছুই করা হয়। এবং এই অনিতা, তারপরে 3টি নারীর নগ্ন মৃতদেহকে, পোশাক আশাক ছিল না, 4-5 ঘন্টা বাদে পুলিশ নিয়ে আসে, হাসপাতালে ভর্তি করেন, ন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানে কি হয়, দেখা যায় 2 জন তখনও প্রাণ ধুক করছে, 2 জন নারীর, কিন্তু 1 জন মারা গেছে। কি, অনিতা দেওয়ান। তারকে চিকিৎসা করতে গিয়ে, তার দেহকে দেখতে গিয়ে এক চিকিৎসক অজ্ঞান হয়ে গেছিলেন। কেন জানেন? তার জননাঙ্গে, তার যোনির ভেতরে 1 ফুট লম্বা টর্চ ঢোকানো ছিল। টর্চ, 3বার বলছি, টর্চ। সেই দৃশ্য দেখে তিনি অজ্ঞান হয়ে যান। কি ধর্ষণ নতুন আমাদের দেশে, আমাদের রাজ্যে? না। শাসক দলের প্রশ্রয়ে নতুন? না। পুলিশের অপদার্থতা নতুন? না। পুলিশ তো সবসময় শাসক দলের কথাতেই চলবে, তারা মাইনে পায়, শাসক দল দেয়, সরকারি চাকরি, তাই তো। এবার দেখুন তারপরে কি হলো। এটা তো ঘটতেই পারে, বলতেই পারেন ঘটতে পারে, ঠিক আছে, মানুষ তো বর্বর, সবাই না হলেও একটা অংশ তো মানুষের মধ্যে বর্বরতা আছেই। তারপর কি হলো, স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর সমসাময়িক তিনি বললেন, ওরা ছেলে ধরা ভেবে ভুল করেছিল। ভাই কীরকম কথাবার্তা দেখুন তো। ছেলে ধরা জন্য ভুল করেছিল, যখন তাদের নামানো হলো তারা বলেনি যে আমরা অমুক, আমরা ছেলে ধরা নই। জিপে করে ছেলে ধরা ঘুরছিল, জিপে করে, বাপ রে। হ্যাঁ, সেখানে লোগো লাগানো থাকে স্বাস্থ্য দপ্তরের, ইউনিসেফের একজন উচ্চপদস্থ আধিকারিক যা ছিলেন সেখানে ছেলে ধরার গাড়ি। কিন্তু উনি বলে জাস্টিফাই করা, হারে ভুল করেছে জনতা, ভুল করেছে জনতা, জনতার সরকার। তারপর কি, সমসাময়িক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বললেন ধর্ষণ তো হয়েই থাকে, দেখে নেবেন, যা ডকুমেন্টেড, সব তথ্য আছে, স্বাভাবিক, ধর্ষণটা স্বাভাবিক। তারপরে কি হলো, ওই একটুখানি, তখন তো এইসব ফেসবুক, ডিজিটাল মিডিয়া 1990 সালে ছিল,
থাকলে নিশ্চয়ই এখনও মূর্তি টুর্তি গড়াটরা হতো, অনশন টনশন হতো কিনা আমি জানি না, কারণ যারা করছে তারাই তো তখন ক্ষমতায়, মানে তাদের দাদারা কাকারা বাবারা, মানে এরকমই তারা ক্ষমতায়, তো তাই তো দেখতে পাচ্ছি। হতো, থাকলে হয়তো হতো, জানি না। তো তারপরে কি হলো, শাস্তি টাস্তি হয়েছে শুনলাম, কিন্তু অনেকেই দাবি করেন, বলে যে প্রকৃত যারা ছিলেন ওই কাণ্ডে তাদের নাকি শাস্তি হয়নি। সেটা আমি বলতে পারবো না, এটা এই লিঙ্কে মিডিয়াতেই এগুলো বলা হয়, আমি জানি না ঠিক, কিন্তু বলতে পারবো না, এটা বলা হয়, আমি লিঙ্ক আপনাদের দিতে পারি যে প্রকৃত যারা তাদের নাকি শাস্তি হয়নি। যাই হোক, তো ওটা বড় কথা নয়, শাস্তি প্রকৃত ধনঞ্জয়ের ক্ষেত্রেও হয়নি। আমার প্রশ্ন হচ্ছে মানসিকতা, শাসক দলের কর্মীরাই ধর্ষণ ঘটাচ্ছে বা মদত দিচ্ছে, এটা নতুন নয়, এটা বলার জন্যই আমি এটা করলাম। তার মানে শাসক দল বদলালে ধর্ষকের চরিত্র বদলায় না, রাজনৈতিক দল বদলালে ধর্ষকের চরিত্রটা বদলায় না, তারাও দল বদল করে নিতে পারে। এই যে 2011-র পরে অনেক সিপিএম কর্মী, বাম কর্মী তৃণমূলে নাম লিখিয়েছে, তো তারা কি আগে অভদ্র ছিল এখন ভদ্র হয়েছে, নাকি তারা আগে ভদ্র ছিল এখন অভদ্র হয়েছে? চরিত্র বদলায় দল বদলালে? বদলায় না। সুযোগ সুবিধে, আরাম বিরাম এসবের করে খাওয়া এসব বদলায়, বা ভালো হয় বা খারাপ হয়, যাই হোক, কিন্তু চরিত্রটা বদলায় না। অঙ্গার শত ধৌতন মলিনন্তং ন মঞ্চতে, ব্ল্যাক হুইল টেক নো আদার হিউ। বেশ, এবার আসুন চপলা সর্দার কাণ্ড। 1998 সাল, মাননীয়া তখন বিরোধী দলের নেত্রী, বেশ উগ্র নেত্রী, তিনি কি বললেন, চপলা সর্দার একজন প্রার্থী ছিলেন, পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, তাকে নাকি 5 জন ধর্ষণ করেছে, এবং চপলা সর্দার মহাশয়া তিনি অভিযোগ জানিয়েছেন। এই নিয়ে রাইটার্সের তুলকালাম কাণ্ড, ওই যে ভোট বললাম না, ওইটা ভালো হয়, মানে ভোটের ব্যাপার, রাজনীতি, এটা আমাদের দেশে ধর্ষণ, বিশেষ করে আমাদের রাজ্যে এই ধর্ষণের এই রাজনীতিটা, মানে ওই দল খারাপ, ওই দল বদলে আমাকে নিন, আমার দলটাকে নিন, আমরা সব ভালো করে দেব। দিদিও আমাদের পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল, এবং বুদ্ধিজীবীরা তারা সবাই মিলে ব্যানার টাঙিয়েছিল। কি ব্যানার টাঙিয়েছিল? পরিবর্তন চাই, পরিবর্তন চাই। বেশ ভালো কথা। এই যে মিডিয়া এখন আবার খুব হইচই করছে, এই মিডিয়াই তো আমাদের মাননীয়াকে হেলিকপ্টারে চড়ে বাইট দিতে দিতে নিয়ে যেত, আর মাননীয়া বলতেন কত সব জ্ঞানের বাণী জিতেন আমাদেরকে। একেবারে পশ্চিমবঙ্গ একেবারে কি বলবো, কখনো সুইজারল্যান্ড হয়ে যাচ্ছে, কখনো সুইজারল্যান্ড, কখনো অমুক, কখনো তমুক, মানে কখনো লন্ডন হয়েই যাচ্ছে। কোনটা হবে কনফিউজ হতে হতে শেষে নরকই হয়ে গেল, মানে নরকের কাউন্টার পার্ট। ওদিকেও নরক ছিল, ওটা একটু চাপা দেওয়া সুন্দর কার্পেট দেওয়া নরক, লাল কার্পেটে মোড়া নরক, আর এটা একেবারে খোল্লা নরক, মানে কোনো সফিস্টিকেশন নেই, হ্যাঁ একেবারে। আরে সেগুলো সফিস্টিকেটেডলি করতে হয় না, মানে বুঝতে হবে না, একটু গভীরে যেতে হবে। তো যাই হোক, তাহলে চপলা সর্দারকে নিয়ে কত কিছু হলো। বিরোধী দলের শাসক দলের কয়েকজনকে ফাঁসানো হয়েছিল এরকম। মাননীয়ার সে কি উগ্রমূর্তি, রণরঙ্গিনী মূর্তি, তিনি প্রতিবাদী মূর্তিতে সেখানে হাজির ছিলেন, সে আমরা জানি, কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে যে নাকি ধর্ষণই হয়নি, আদালত তাই বলেছে। 2003 সালে সম্ভবত যে খবর, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো? রাজনৈতিক স্বার্থে ধর্ষণকে সাজানোও হতে পারে, অভিযোগ মিথ্যে, এক্ষেত্রে কি এগুলোতে নয়, কিন্তু তো মারাই গেছে, চরম অমানবিক, বড় যেটা ভাবা যাচ্ছে না। আমি ওইটা চপলা সর্দারের ক্ষেত্রে বলছি। সেটা তাহলে কি দাঁড়ালো? তাহলে আমি এটাই বারবার বলতে চাইছি, এই যে মাননীয়া, তিনিও সেই সময় ধর্ষণ নিয়ে ব্যাপক হইচই করেছেন তো তিনি কেন করেছেন? প্রতিবাদ করেছেন, বলেছেন আমি সরকারে এলে সব ঠিকঠাক হয়ে যাবে। ব্যাপারটা এরকমই ছিল। 34 বছরের দুর্নীতি, 34 বছরের অপশাসন বারবার করে উনি বলতেন। তো উনি ক্ষমতায় এলেন, আসার পরে কি হলো? কামদুনি হলো। তো তা আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে সরকার বদল করলে, দল বদল করলে ধর্ষণ বন্ধ হয় না? তাহলে কি বদল করতে হবে?
মানসিকতা বদল করতে হবে, মাইন্ডসেট বদল করতে হবে, যেটা আমাদের সেক্ষেত্রে আমাদের কোনো উদ্যোগ নেই, কোনো উদ্যোগ নেই। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা, উৎসব বন্ধ থাক মানে যেন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই তো উৎসব কবে থেকে বন্ধর গলা বলা হচ্ছে, কোথায় ধর্ষণ বন্ধ হলো? হলো না। তাহলে এই যে অদ্ভুত একটা উপরে উপরে গভীরে গিয়ে কোনো কিছুকে বোঝার চেষ্টা না করা, এটা কি আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত, যাতে করে ওরা চাইছে ধর্ষণটা থাক, খুনটা থাক, যখন যার প্রয়োজন পড়বে মিডিয়াই হোক, জায়নি শক্তিই হোক, সেগুলো ঘটাবে, বা না ঘটালেও সুযোগ নিয়ে ঘটনাগুলোকে এমনভাবে মানুষকে প্রচার করবে যে মানুষ মূল ইস্যুগুলো থেকে সরে যাবে, নারী পুরুষের মধ্যে বিভেদ তৈরি হবে, ঘৃণা বাড়বে, পাশাপাশি মিডিয়ার টিআরপি বাড়বে। খুব খারাপ লাগে জানেন, যখন এইসব মর্মান্তিক ঘটনাগুলো মিডিয়া বলছে, ভিডিওতে দেখাচ্ছে, আবার 2 মিনিট পরে এই ঘটনার মাঝখানগুলোতে আবার ওরা বিজ্ঞাপন দিচ্ছে। ঘেন্না লাগে না? আমরা কোন সমাজে পৌঁছে গেছি যে একটা নাবালিকার মৃত্যু হয়েছে, তাকে এই রকমভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেইখানে খবর দিতে গিয়ে সংবাদদাতা যিনি এনকোয়ারিং করছেন তিনি থামছেন, ব্রেক নিচ্ছেন, এবং সেখানে পণ্যের বিজ্ঞাপন, ভোগ্য পণ্যের বিজ্ঞাপন। মানে কি, ওই সময়টা লোকে আরও বেশি দেখবে, দাও ওখানে টিআরপি বেড়ে যাবে, রেটটা বেশি। মিডিয়া সেই সময় রেট বেশি বেশি কি না, অমুক কাণ্ডে, আর্যিকর কাণ্ডে আমাদের এটা একটা বড় ঘটনা, আমরা তদন্ত আছে, আমাদের বিশ্লেষণ হবে, আপনি ওখানে যদি আপনার স্লট রাখতে চান এত রেটে দিতে হবে। এগুলো হয়, আপনি জানেন তো, ভালো করেই জানি এগুলো। বা এই যে এখন এটা চলছে, এই স্লট যদি এখানে যদি আপনি 20 সেকেন্ডে স্লট দিতে চান বা 10 সেকেন্ডে স্লট দিতে চান, তাহলে এত লক্ষ টাকা লাগবে। কি ঘেন্না লাগে না আপনার? আমার তো ঘেন্না লাগে। তাহলে এই সমাজকে আমরা বানিয়েছি, আর এই সমাজের বুকে এইসব ঘটছে, এটা কি খুব অস্বাভাবিক? অস্বাভাবিক নয়। তাহলে কি করতে হবে, কি করলে এটা বন্ধ আমরা মিনিমাইজ করতে পারি? প্রথমত বলি যে ধর্ষণকে বা এ ধরনের বিষয়কে বা হত্যাকে আইন দিয়ে বন্ধ করা যায় না। পক্সো তো কবেই হয়ে গেছে, বন্ধ হচ্ছে? নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে, এই রকমের অপরাধের ক্ষেত্রে পক্সো অনেক আগেই আছে, আরও কঠোর কঠোর আইন আছে। তাহলে আইন করে এই রিপু বলুন, বর্বরতা বলুন, মানসিক যে অবস্থা বলুন, মাইন্ডসেট বলুন, সেটাকে চেঞ্জ করা যায় না। এটা সামাজিক ব্যাধি, মানসিক ব্যাধি, সেটাকে নীতি শিক্ষা দিয়ে দূর করতে হয়। তার জন্য ওয়ার্কশপের দরকার আছে, মনোসমীক্ষণের দরকার আছে, সামাজিক উদ্যোগের দরকার আছে। মনস্তাত্ত্বিকদেরকে জিজ্ঞাসা করুন, সবাই বলবে, এটা মোটামুটি এস্টাবলিশ, যে গবেষক তারা যেভাবে কাজ করেন সুবিধার্থে এভাবে বলেন। আমাদের মনে, আমি একটু আপনাদের সংক্ষেপে বলি, মানব মনের 3টে অংশ আছে, খুব সহজ করে লেম্যানের ভাষায় বলছি। একটি হচ্ছে ইড, প্রবণতা বলবো, অংশ না হলে প্রবণতা। ইড কি করে? মানুষের মধ্যে পাশবিক বৃত্তিগুলোকে, তার প্রতীক হচ্ছে ইড। আর কি সুপার ইগো, যেটা মানুষের মধ্যে যে অমৃতের যে জায়গাটা, মানে আদর্শবান যে সত্তা, মানুষকে ভালো হতে বলা, সমাজের জন্য নিজেকে নিবেদন করা, মানুষের জন্য নিবেদন করা, দরকার হলে নিজের প্রাণ দিয়ে দেওয়া মানুষের স্বার্থে, সমাজের সাথে, এই যে মহৎ দিকগুলোর প্রতীক হচ্ছে সুপার ইগো। তাহলে ইডের একদম উল্টো দিকে একটা পাশবিক প্রবৃত্তি, একটা দেবতার সঙ্গে তুলনীয় দেবপম প্রবৃত্তি, সেটা হচ্ছে সুপার ইগো। তাহলে ইড এবং সুপার ইগো দুটো বিপরীত মেরু। তাহলে এটা হলেও মুশকিল সমাজের পক্ষে, সবাই তো আর পাশবিক পশু হয় না, হয় কি? আর সবাই দেবতা হয় না। তাহলে এই যে জায়গাটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে কি ইগো শব্দটার আমরা জেনারেলি ব্যবহার করি যে অর্থে, সেটা এখানে সে অর্থে নয়, এটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। তাহলে ইগো কি করে? এখানে
এই ইড এবং সুপার ইগোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে মানুষকে বাস্তববাদী হতে শেখায়। অর্থাৎ তুমি ভাই আদর্শবান বেশি হয়ে গেলে তো বেঘোরে মারা পড়বে, সব চলে যাবে, প্রাণ দিতে হবে সমাজের জন্য, সেটা করো না। আবার ইড হলে বাবা তুমি তো সমাজের মারাত্মক ক্ষতি করবে, তাই তো, পশু হয়ে গেলে তোমাকে তো সবাই পিটিয়ে মারবে, তো এটাও খারাপ। তাহলে কি করতে হবে, এই সপ্তাহটা এই দুটোর মধ্যে ব্যালেন্স করে একটা বাস্তবতা সম্পন্ন মানুষকে তৈরি করে। কিন্তু এই ধর্ষকদের ক্ষেত্রে বা এই খুনিদের ক্ষেত্রে ইড কন্ট্রোলের বাইরে চলে যায়, তাকে আর ইগো দিয়ে কন্ট্রোল করা যায় না, বা সুপার ইগোর ব্যালেন্সটা থাকে না, তো ব্যালেন্স তো থাকে না, তখন তারা এই ধরনের কাণ্ডে প্রবৃত্ত হয়, বা এই ধরনের কাণ্ড তাদেরকে দিয়ে করানো যায় সহজে। আপনাকে দিয়ে করাতে পারবে, আমাকে দিয়ে করাতে পারবে না, কিন্তু আছে ভেতরে সত্তা। তাহলে এই জ্যাকদারিপারের ঘটনা তো জানেন, প্রথম বিশ্বের ঘটনা, সেখানেও এরকম সিরিয়াল কিলার ছিল। এরা তো সিরিয়াল কিলার নয়, এখনো পর্যন্ত জানা যায়নি, ছিল তো, এটা সর্বদেশে সর্বকালে আছে। তাহলে এদেরকে আমরা কিভাবে এইটাকে মিনিমাইজ করতে পারি? আইন দিয়ে যে হয় না, সেটা আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট কঠোর আইন আছে। ওই রিপু যখন তার মধ্যে ভর করছে, তার মধ্যে যখন জিঘাংসা ভর করছে, তখন তার মধ্যে ওই আইন আছে, বাবা আমাকে ধরবে, পুলিশ আসবে, এটা তার মাথাতে কাজই করে না। তাহলে এগুলোকে মিনিমাইজ করতে গেলে আমার বিশ্বাস কি দরকার, নীতি শিক্ষা, মরাল এডুকেশন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আরও বেশি করে উঠে যাচ্ছে। এতদিন যে খুব একটা ছিল তা নয়, আরও নতুন বিশ্ব ব্যবস্থা সেটাকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আর এখন এমন একটা অবস্থায় আমরা গেছি যে নীতির কথা মানুষকে বলতে গেলে, ধরুন একটা ইয়ং ছেলে, কম বয়সী 12 বছর 14 বছরের ছেলে, সে সিগারেট টানছে। একটা সময় গ্রামেগঞ্জে বা আমাদের বাবা কাকারা বলতো, কিরে, তাকে দেখে সিগারেটটা লুকোতো। এখন যদি আপনি বলেন, তাকে দুটো কথা বলেন যে এটা খাস না বা কিছু করিস না, তখন উল্টে সে আপনাকে কি বলবে, জ্ঞান দেবেন না। এবং এই যে শুধু তাই নয়, সিগারেটের ক্ষেত্রে নয়, যৌনতা থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সর্বত্র আপনি যদি কিছু একটা ব্যালেন্সের কথা বলেন, তখন দেখবেন আপনাকে কি বলা হবে, মরাল পুলিশ হবেন না, মরাল পুলিশিং করবেন না, নীতি পুলিশ হবেন না। তারও তো একটা সীমা থাকে, অবশ্যই মানুষের একটা ব্যক্তিগত স্পেস থাকে, সেখানে আপনি যাকে জ্ঞান দিতে পারেন না। কিন্তু যেটা সমাজের ক্ষতি করবে বলে আপনি মনে করছেন, আপনি শুভাকাঙ্ক্ষী হয়ে যদি কিছু বলেন, আপনি তো জোর করছেন না, যেটা আপনার করতেই হবে, তো তখন আপনাকে নীতি পুলিশ বলে দাগিয়ে দিচ্ছে কারা, ওই যে খোঁজ নিয়ে দেখুন, ওই যে জেকব শিপের যারা দালাল, বামুরা, ওরাই শব্দগুলো দেখবেন তৈরি করে। তা একটা এলাকায় যদি কোনো বয়স্ক মানুষ কোনো একটি কিশোরীকে বা যুবককে বা যদি তার মধ্যে কিছু ব্যালেন্সের কথা বলে, তাকে উপদেশ দেয়, সেটা যদি মরাল পুলিশ বলে জ্ঞান দেবেন না হয়ে যায়, তাহলে সেই সমাজের পরিণতি তো এমনটাই হবে। এতে অবাক হওয়ার কী আছে? হ্যাঁ, হোক, ওরা তো চায় এমনটা হোক, হলে সেটাকে ওই যে লাশের আঁচে রুটি ভেজে নেবে, রুটি সেঁকে নেবে, আবার ক্ষমতায় আসবে, এই দল বলবে আমি এলে সব ঠিক করে দেব, ওই দল বলবে আমি এলে সব ঠিক করে দেব, আমাকে ভোট দিন। আর জায়নিক শক্তি তারা সেইভাবে মিডিয়াকে কাজে লাগিয়ে পুরুষ বিদ্বেষকে লালন করবে, বিশ্বাসকে ধ্বংস করে দেবে, সমাজকে একটা চরম একটা মানুষে বিচ্ছিন্নতা বাড়িয়ে টোটাল কন্ট্রোল কায়েম করার একটা দারুণ সুযোগ তৈরি করবে ওরা, সেটাই ওদের লক্ষ্য। তাই মূল যে সমস্যা, মরাল টিচিং বলুন, নীতিশিক্ষা বলুন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলুন, ওয়ার্কশপ বলুন, শিক্ষার মাধ্যমে সিলেবাস, ওরা স্কুল আরও বন্ধ করে দিচ্ছে, তুলে দিচ্ছে। আর যেসব শিক্ষাকে ওরা প্রমোট করছে, এআই বলুন আর মেশিন লার্নিং বলুন, সেটা তো স্কিল, সেখানে তো নীতিশিক্ষা নেই। আছে? এআই কি নীতিশিক্ষা দেবে আপনাকে? হ্যাঁ, আপনি বলুন কি করে বোমা বানানো হয়, এআই বলে দেবে, বলে দেবে এআই। তাহলে প্রশ্ন হচ্ছে যে মানব সম্পদ যেটা নির্মাণের ব্যাপারটা ছিল আদিকাল থেকে, শিক্ষার যেটা উদ্দেশ্য ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা বিবেকানন্দ বারবার করে বলেছেন, সেটাকে যখন আপনি ধ্বংস করে যখন এইসব
মূর্তি গড়া, তারপরে অমুক গড়া তমুক গড়ার কথা বলছেন, পূজা বন্ধ থাক, উৎসব বন্ধ থাক বলছেন, তাহলে কি করছেন আপনি? গোড়া কেটে আগায় জল দিচ্ছেন, গোড়া কেটে আগায় জল দিচ্ছেন। অ্যাড্রেস দ্য রিয়েল ইস্যু। মূল সমস্যাটা মানসিক ব্যাধি, পাশাপাশি অপশক্তি যেগুলোকে কাজে লাগাচ্ছে নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য, মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এত এত স্ট্রোকে, এত এত হার্ট অ্যাটাকে, এত এত করুণামৃতের লীলায় লোকজন চলে যাচ্ছে, ডাক্তার শ্রেণী, চিকিৎসক শ্রেণীর কোনো হেলদোলই নেই। তারা কি কিছু জানেন না? তারা খবর পড়েননি? এগুলো তো মেইনস্ট্রিম মিডিয়াতেই এসেছে। তাহলে কেন কেন? তার মানে যে ইস্যুগুলো বিশেষ এই অপশক্তিদেরকে সাহায্য করবে, মদত দেবে, সেই ইস্যুগুলোকে খুঁচিয়ে বাঁচিয়ে রাখো, খুঁচিয়ে বাঁচিয়ে রাখো। আর বাকিগুলো যা মানুষের ভালো করবে, মানুষের চেতনার বিস্তার ঘটাবে, মানুষকে পারফেকশনের দিকে নিয়ে যাবে, অন্তত চেষ্টা করবে মানুষ ভাবতে, সেগুলো থেকে আলোকবর্ষ দূরে থেকে আরও উস্কে দাও। দলবাজি উস্কে দাও, ঘৃণা উস্কে দাও। তার সঙ্গে আছে রেশিয়াল প্রোফাইলিং, আছে রিলিজিয়াস প্রোফাইলিং। কোনো ধর্মের লোকজন যদি হয়, আবার সেই শিকার মানে কিশোরী বা নারী যদি আবার অন্য ধর্মের হয়, তাহলে তো একেবারে 16 কলা পূর্ণ, সোনায় সোহাগা, শুরু হয়ে যাবে সাম্প্রদায়িক হানাহানি অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, কাদা ছেটাছিটি, চরম একটা ঘৃণার পরিবেশ। আর এটাই ওরা এখন চায়, সেটাই আমরা পা দিচ্ছি, ফাঁদে পা দিচ্ছি, না জেনে বা অনেকে জেনেই, আখের গোছানোর জন্য। ওই যে বললাম, মৃতদেহ, ধর্ষিতার দেহ একটা এখন বড় বিশালাকায় উনুন, যাতে তন্দুরি রুটি সেঁকা যায়। আর যে যার রুটি নিয়ে সবাই লেগে পড়েছে, কারো বড় রুটি, কারো ছোট রুটি, কারো লাল রুটি, কারো গেরুয়া রুটি, সবুজ রুটি সেঁকা হয়েছে এক সময়। এই যে রুটি সেঁকা চলছে, ছোট রুটি যে ভাবছে দল বদলে গেলে আমি ডিএটা পাবো বা আমার অমুক সুবিধাটা হবে, বড় রুটি ভাবছে দল বদলে গেলে আমি মুখ্যমন্ত্রী হব বা অমুক হব বা অমুক পদে যাব, মানে রুটি সেঁকা। কিন্তু কেউ ভাবছে না যে আমরা ক্ষমতায় গেলে, দলবদল হলে, এই মাননীয়া যেমন বলেছিলেন যে পরিবর্তন হলে আমি স্বর্গ বানিয়ে দেব, লন্ডন বানিয়ে দেব, সুইজারল্যান্ড বানিয়ে দেব, নরক বানিয়েছেন। একেবারে খোল্লা নরক যাই দেখতে পাচ্ছি আমরা। আর একই রকমভাবে ওরাও তো এক নরকেই ছিল, কার্পেট দিয়ে ঢাকা, আমরা জানি সেটা লাল কার্পেটের নরক। তো ওরা আবার আসবে। বা এইদিকে আরও আমরা দেখতে পাচ্ছি এই যে গেরুয়া দল, ওদের যেসব জায়গায় সরকার টরকার আছে সেখানে কি দর্শন হচ্ছে না? ওরে বাপ রে বাপ, দর্শন খুন সব লেগেই আছে। তাহলে কি হলো? তাহলে ওরা ওইখানে থেকে ধর্ষণ বন্ধ করতে পারলো না, খুন বন্ধ করতে পারলো না, অপরাধ বন্ধ করতে পারলো না, এই রাজ্যে এসে বন্ধ করে দেবে সব? মানে এখানে কি কাউন্টার পার্টটা আলাদা নাকি? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? আবার বলবো, রাজনৈতিক দলাদলি, রুটি শাঁকাশেকির বাইরে ভাবতে শেখুন। ধর্ষণকে, এই ধরনের বিকৃতি, পারভার্সন, এটা তো পারভার্সন, মারাত্মক পারভার্সন, এগুলোকে এইভাবে বন্ধ করা যায় না, আইন করেও হয় না। আইন তো অবশ্যই জরুরি, সেই আইন আমরা করে ফেলেছি, বহু আইন হয়ে গেছে। উৎসব বন্ধ রেখেও হবে না, ও হচ্ছে তো, কোথায় বন্ধ হলো? কিছু অনশন করেও হবে না। মাইন্ডসেট পরিবর্তন চাই, নীতি শিক্ষা চাই, প্রকৃত শিক্ষা ব্যবস্থা চাই, ছোটোবেলা থেকে, শৈশব থেকে প্রকৃত লালন চাই, পালন চাই, দিশা চাই, আলো চাই, ভালো চাই।